এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে এক গবেষণা বলছে খেলাপি ঋণের পরিমাণ এখন কমপক্ষে 3 লক্ষ কোটি টাকা। শীর্ষ 7 ঋণ গ্রহীতা খেলাপি হলেই মূলধন সংকটে পড়ে যাবে 35টি ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারের কথা বলার আইনি অধিকার নাই, এটা হলো আইনে। আর বাস্তবে হলো সরকার ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকে বাধ্য করতে পারেন যা খুশি তাই করানো যায়, করছেন। বিশ্লেষণ শুনবেন। ভারতের পশ্চিমবঙ্গে 10 জন মাদ্রাসা শিক্ষক অভিযোগ করেছেন শুধু মুসলিম বলে সল্ট লেকের একটি গেস্ট হাউস তাদের বুকিং বাতিল করে বের করে দিয়েছেন। ঘটনায় 3 জন গ্রেপ্তার। আর চীনে প্রেসিডেন্ট শির সমালোচক এক ধনকুবেরের 18 বছর জেল। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওতে শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গের পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশে গত 1 দশক ধরে প্রতি বছর নতুন করে গড়ে প্রায় 9,000 কোটি টাকা খেলাপি ঋণের খাতায় জমা হচ্ছে এবং গত বছরের জুন মাস পর্যন্ত খেলাপি ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3 লক্ষ কোটি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির এক গবেষণায় খেলাপি ঋণ নিয়ে উদ্বেগজনক এই চিত্র ফুটে উঠেছে। টিআইবি বলছে পরিস্থিতি এতটাই নাজুক যে বাংলাদেশের শীর্ষ 7 জন ঋণ গ্রহীতা খেলাপি হলেই এখন 35টি ব্যাংক মূলধন সংকটে পড়ে যাবে। টিআইবির গবেষণা রিপোর্টে বলা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কাজে অনিয়ম দুর্নীতির কারণেই মূলত ব্যাংকিং খাতের সংকট এই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তবে বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেছেন তাদের যথাযথ পদক্ষেপের কারণে খেলাপি ঋণের পরিমাণ কমছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। টিআইবি গত 10 বছরের খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের তদারকি এবং সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে ঋণের টাকার বড় অংশ গুটি কয়েক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে থাকার বিষয়কে গুরুত্ব দিয়ে সে ব্যাপারে কর্তৃপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশে এখন শীর্ষ 7 জন ঋণগ্রহীতা খেলাফি হলে 35টি ব্যাংক মূলধন সংকটে পড়বে, আর শীর্ষ 10 জন ঋণগ্রহীতা খেলাফি হলে মূলধন সংকটে পড়বে 37টি ব্যাংক। একক কোনো ব্যক্তি বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ কী পরিমাণ ঋণ নিতে পারবে সেটা নীতিমালায় না থাকায় হাতে গোনা কিছু লোক এর সুযোগ নিচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন বড় ঋণখেলাফিরা প্রভাবের কারণে এবং আইনি দুর্বলতা সুযোগে পার পেয়ে যাচ্ছে। যারা বড় আকারের ঋণ নিয়েছেন এবং জালিয়াতি করছেন বা খেলাপি হয়েছেন, বড় যারা তারা যেহেতু এগুলো করে পার পেয়ে যাচ্ছে, অসংখ্য কিন্তু এরকম একই ধরনের জালিয়াতি এখন একই ধরনের ঋণ খেলাপিটা গড়ে উঠেছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন মনে করেন বড় ঋণখেলাফিদের কারণে ব্যাংকিং খাতেই একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এক সময়ে এই ঋণ খেলাপির সমস্যাটা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে ছিল, সেটি কিন্তু এখন ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলোতেও পরিলক্ষিত হচ্ছে এবং গুটি কত লোকের হাতে যদি বেশিরভাগ অর্থ চলে যায় তাহলে অন্যান্য খাতের যখন চাহিদা হবে তখন তারা কিন্তু সেই ঋণটা পাবে না। টিআইবির গবেষণায় বলা হয়েছে খেলাফি ঋণের পরিমাণ বৃদ্ধির পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যবসায়িক প্রভাব এবং বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতার ঘাটতি ও তদারকিতে অনিয়ম দুর্নীতি বড় কারণ। সংস্থাটি বলেছে একটি ব্যবসায়িক গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর এই শক্তি তাদের ইচ্ছা অনুযায়ী নিয়মনীতি উপেক্ষা করে সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে ও বাস্তবায়নেও বাধা সৃষ্টি করে। ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থ হওয়ায়
পরিস্থিতি খাদের কিনারে চলে এসেছে। আসলে ব্যাংকিং খাত তথা পুরো অর্থনীতিতে এক ধরনের অভূতপূর্ণ একটা নাজুক অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, মানে খাদের কিনারে চলে এসছে। যারা ব্যাংকের তথাকথিত মালিকানার দায়িত্বে রয়েছে, মালিকানা হিসেবে রয়েছেন বা বিনিয়োগ করছেন, তাদের মধ্যে একই সাথে রয়েছে সরকারের মধ্যে এক ধরনের এরকম অবজ্ঞা বিষয়টির উপর, এবং পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের এই ত্রিমুখী দুর্বলতার কারণে এই অবস্থাটা এমন হয়েছে যে যারা ঋণ নিচ্ছেন তারাই কিন্তু নির্ধারণ করে দিচ্ছেন নীতিমালা কি হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা সেটি পালনে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এটা আমাদের প্রতিবেদন পরিষ্কারভাবে উঠেছে। তবে ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার কাছে যে স্ট্যাটিস্টিক্যাল যেটা বলে, ডাটা বলে, ঋণের ক্লাসিফিকেশন কমছে, কিন্তু আমার বাংলাদেশ ব্যাংকের আইনের কাঠামো থেকে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত দায়িত্ব পালন করার কথা, আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের যে জনবল আছে সেই জনবল দিয়ে যথাসাধ্য চেষ্টা করে তার দায়িত্ব পালন করা হচ্ছে, পরিদর্শনের মাধ্যমে সেটা করা হচ্ছে। ক্রমেই যেহেতু আমার ঋণের ক্লাসিফিকেশন কমছে, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকও তার যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। খেলাফি ঋণের সমস্যা যে আছে সেটা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করেছেন, কিন্তু তিনি দাবি করেছেন সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগে যে নিচের দিকে যাওয়ার যে গতিটা ছিল এখন একটু কমেছে। উই আর অ্যাওয়্যার। তো আমি যেটা একজন নাগরিক হিসেবে বুঝি যে এত ভয়ঙ্কর যদি হবে তাহলে তো আমাদের ডেইলি ট্রানজাকশনে এটা রিফ্লেকশন দেখতাম। ওই ধরনের কোনো ভয়ঙ্কর রিফ্লেকশন আমি এখন দেখি নাই। তার মানে ইন্টারনালি এখনো ব্যালেন্স আছে, একদম খাদে চলে গেছে, খাদে পড়ে যাচ্ছে, এটা হয়তো আমি পুরোপুরি একমত হবো না। তবে সমস্যা তো অবশ্যই আছে, বলছে না, এমনকি অ্যাড্রেস করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। এদিকে টিআইবি তাদের গবেষণায় ব্যাংকিং খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করা সহ ৬ দফা সুপারিশ করেছে। কাদির কল্লোল তার রিপোর্টে শুনছিলেন যে টিআইবির দেওয়া তথ্য মতে বাংলাদেশে খেলাপি ঋণের পরিস্থিতি এখন এতটাই গুরুতর যে ৭ জন শীর্ষ ঋণ গ্রহীতা যদি খেলাপি হয়ে পড়েন তাহলে ৩৫টি ব্যাংক মূলধন সংকটে পড়ে যাবে। এই চিত্র বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য আসলে কতটা উদ্বেগজনক জিজ্ঞেস করেছিলাম কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদকে। এই কথাটা একেবারে সত্যি ঘটনা, এবং এটা তো উদ্বেগের কথা তো বলাই বাহুল্য, এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। এবং এটা আপনারা জানার আগে আমি ব্যক্তিগতভাবে বহুবার কথাগুলো বলেছি, কিন্তু সমস্যাটা হলো এই যে 7 ব্যক্তির কথা বলছেন, এরকম আরো কয়েকটা যোগ করলে, আমি 18 জন বলেছিলাম অবশ্য স্থানীয় সাংবাদিকদের, এরা সরকারকে এমনভাবে ঘেরাও করে রেখেছে যে মোটামুটি ভাবে তারাই সরকারের শক্তি প্রয়োগ করে, এবং সেই শক্তি প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংককে তারা অকার্যকর করে ফেলেছে। যেটা যেমন আমি একটা উদাহরণ দিয়েও বলি, গত বছর করা হয়েছিল যে দীর্ঘদিন যাবৎ যাদের খেলাপি ঋণ রয়েছে, শোধ দেয় না, সেইগুলি এখন ইচ্ছা করলে তারা মাত্র 2% টাকা জমা দিয়েই এই পুরনো ঋণগুলো, খেলাপি ঋণগুলো ভালো হয়ে যাবে। তো এটা সাধারণ অবস্থায় বাংলাদেশ ব্যাংক বা পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতিমালার মধ্যে পড়ে না, এটা করতো না। কিন্তু বাংলাদেশ ব্যাংক এটা করতে বাধ্য হয়েছিল, কারণ বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীন নেই। সেই জন্য বলা যায় যে ওই 6 জন বা 7 জন লোকের, বা আরো একটু বেশি হতে পারে, তাদের প্রভাবদিনে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছিল। তার অর্থ কি অল্প কিছু মানুষ, প্রভাবশালী মানুষ, তারাই ব্যাংকিং সিস্টেম থেকে সমস্ত ঋণ নিয়ে নিচ্ছে এবং ফেরত দিচ্ছে না, বিষয়টা কি এই? জি জি জি, খারাপভাবে যদি বলি, জনগণের টাকা আত্মসাৎ করছে তারা, এবং সরকার দেখছেন না, কারণ সরকার তাদের হাতে জিম্মি। মিস্টার খালেদ, ঋণ খেলাপি সমস্যা দশকের পর দশক বাংলাদেশে চলছে আমরা শুনছি, এবং নানা আইন কানুন হয়েছে মাঝখানে, ব্যাংকিং খাতে বিরাট সংস্কার হয়েছে, নানা আইন কানুন, নানা বিধিনিষেধ, তারপরেও এই চিত্র, এই অবস্থা কেন? মানে তাহলে কি কোনো কিছুই কাজে লাগছে না এই নিয়ম কানুন, ব্যাংকিং খাতের সংস্কার? আইন করলে তো হবে না, আইন তো খাতায় থাকে, বইতে থাকে, ওটাকে মানতে হবে। আইনে আছে যে সরকার বাংলাদেশ ব্যাংকে কোনো নির্দেশনা দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক অ্যাক্টের 7 নম্বর ধারায় এইটুকুন ছিল লিঙ্ক, যে খুব জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনে করলে সরকার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে পারবে, কিন্তু অর্ডার দিতে পারবে না। সেটাও 2004 সালে অথবা 3 সালে রহিত করা হয়।
এখন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারের কথা বলার আইনি অধিকার নাই, বা এটা হলো আইনে। আর বাস্তবে হলো সরকার ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকে বাধ্য করতে পারেন যা খুশি তাই করানো করতেন। তার মানে কেন্দ্রীয় ব্যাংক কি খোলা হয়ে গেছে এখন, আপনি বলবেন তাই? কেন্দ্রীয় ব্যাংক খোলা না, শুয়ে পড়েছে বলবো। এটা খোলা হলেও তো একটা ভালো কথা, খোলার চেয়েও খোলা। মানে বাংলাদেশ ব্যাংকের কোনো নিজস্ব স্বাধীনতা নাই, আইনের অধীনে তো চলবে, কিন্তু আইন অনুযায়ী চলতেও তাদের সেই স্বাধীনতাটা। মিস্টার খালেদ, এই যে চিত্রটা আমরা আজকে দেখছি, সেটা মানে বাংলাদেশের সাধারণ মানুষের কি এ নিয়ে উদ্বেগের কোনো কারণ আছে? অবশ্যই, কারণ সাধারণ মানুষের টাকাটাই তো ব্যাংকে জমা থাকে, যে টাকাটা ওই অসাধারণ 7 জন মানুষ খেয়ে ফেলেছে। আর মানুষ তো অসংগঠিত, সাধারণ মানুষ কি বা করতে পারে? তাদের সামনে কোনো বিপদ আছে, মানে আশু কোনো বিপদ আছে তাদের সামনে? এখন যদি আপনি যদি ইউকের কথা বলেন তাহলে তো বিপদ ছিল, কিন্তু বাংলাদেশে কোনো বিপদ বলে কিছু নাই। কারণ এই যেমন বেসিক ব্যাংক, শতকরা 80% টাকা মেরে দেওয়ার পরেও ওই ব্যাংকটা চলছে। মাঝে মাঝে সরকার থেকে কিছু টাকা দেওয়া হয়, জনগণ হইচই করলে ওই টাকা দিয়ে তাদেরকে কিছু পরিশোধ করা হয়। তারপরে সরকারের মন্ত্রী ছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তাকে একটা ব্যাংক দেওয়া হলো, সেই ব্যাংকটিও ডুবে গেল, জনগণের টাকা ফেরত দিতে পারছে না, কিন্তু তারপরেও সেটাকে দিল্লিয়া ঘোষণা করতে দেওয়া হলো না। বাংলাদেশ ব্যাংকে বাধ্য করা হলো যে না, ওটাকে বাঁচিয়ে রাখতেই হবে। তো ওই বাঁচিয়ে রেখেছে। এখন এরকম আসলে বাংলাদেশে যা চলছে, আপনারা লন্ডনে বসে এটা বুঝতে পারবেন না। এখানে আইন টাইন বলে কিছু নাই, এখানে ওই শক্তিশালী একটা চক্র, তারা যা করবে ওটাই হলো বাস্তব আইন। তো এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমার ঠিক জানা নাই। খন্দকার ইব্রাহিম খালেদ। ভারতের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা এবং নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে একজন অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ আনার পর বিষয়টিকে কেন্দ্র করে বলিউড কার্যত দুভাগ হয়ে গেছে। এ সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এক সম্পত্তি সংস্থার সাবেক চেয়ারম্যানকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্ভীক সমালোচক রেন জিচিয়াং জনসাধারণের লক্ষ লক্ষ ডলার তহবিল তছরূপ এবং দুর্নীতি দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। 69 বছর বয়সী মিস্টার রেন একসময় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিশিষ্ট সদস্য ছিলেন, কিন্তু মিস্টার শি যেভাবে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলা করেছেন তার সমালোচনা করার পর মার্চ মাস থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। মিস্টার রেনের একটি নিবন্ধ, যা চীনের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়, তাতে তিনি লিখেছিলেন, শি জিনপিং একজন ভাঁড় যিনি নিজেকে সম্রাট হিসেবে দেখতে চান। আমেরিকার একটি সুপরিচিত গবেষণা সংস্থার এক রিপোর্টে তুলে ধরা হয়েছে কিভাবে কয়েক লাখ জাতিগত তিব্বতীকে তাদের বাড়িঘর থেকে দূরে সামরিক ধাঁচের প্রশিক্ষণ কেন্দ্রে জোর করে প্রশিক্ষণ নিতে বাধ্য করেছে চীন সরকার। জেমস টাউন ফাউন্ডেশনের রিপোর্টটি সরকারি নথি এবং উপগ্রহ চিত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য সঠিক বলে নিশ্চিত করেছে। তারা বলছে এবছর জুলাই থেকে 5 লাখের উপর তিব্বতীকে সিনজিয়াং এর উইঘুরদের মতো একই ধরনের প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়েছে। ব্রিটেনের ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ বলেছেন, ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনার পদক্ষেপের অংশ হিসেবে সরকার আরও বেশি লোককে বাড়িতে থেকে কাজ করতে বলবে। এর ফলে সরকার আগে যেভাবে লোকজনকে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল, তাতে পরিবর্তন আনা হলো। পরে প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বিধিনিষেধমূলক পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেন। এতে রাত 10টায় পাব রেস্তোরাঁগুলো বন্ধ করা এবং শুধুমাত্র টেবিলে বসাদের মধ্যে আপ্যায়ন সীমিত রাখার মতো পদক্ষেপের কথা বলা হয়েছে। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত একটি কারখানায় আগুন দেওয়ার দায়ে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। 2012 সালের ওই ঘটনায় 260 জনেরও বেশি লোকের মৃত্যু হয়। বিচারকরা বলেন, পাকিস্তানের ইতিহাসে শিল্প খাতের ভয়াবহতম ওই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি অগ্নিসংযোগের ঘটনা। আদালতে জানা যায় যে ভবনটির মালিক চাঁদা দিতে অস্বীকার করায় ওই 2 ব্যক্তি কারখানাটিতে আগুন লাগিয়ে দেয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2024 সাল নাগাদ আবার চাঁদে যাওয়ার জন্য কয়েকশো কোটি ডলারের এক পরিকল্পনা প্রণয়ন করেছে। 50 বছরের মধ্যে এটি হবে প্রথম এ ধরনের কোনো অভিযান। নাসার এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে আর্টেমিস। সামনের বছর এই পরিকল্পনার অধীনে চাঁদে নভোচরবিহীন একটি টেস্ট ফ্লাইট পাঠানো হবে। আবুধাবিতে মদ কিনতে এখন থেকে আর পারমিটের দরকার হবে না। সংযুক্ত আরব আমিরাতে পর্যটনকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
করোনা ভাইরাস মহামারীর কারণে সেখানকার পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আরেকটি রাজ্য দুবাই একইভাবে মদ কেনার জন্য পারমিট থাকার বিধান শিথিল করেছিল। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন মাদ্রাসা শিক্ষক পুলিশের কাছে অভিযোগ করেছেন যে শুধু মুসলমান বলে কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেক এলাকার দুটি গেস্ট হাউস থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। ওই 10 জন শিক্ষক মালদা জেলা থেকে বিধাননগরে রাজ্য মাদ্রাসা শিক্ষা দপ্তরে সরকারি কাজে এসেছিলেন। তারা অভিযোগ করেছেন যে পাড়ার লোকেরা মুসলমানদের থাকতে দিতে চায় না, এই অজুহাত দেখিয়ে গেস্ট হাউসের মালিকরা তাদের বুকিং বাতিল করে চলে যেতে বলেন। ওই শিক্ষকরা পুলিশের কাছে অভিযোগ করার পর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। মালদার আলিপুর মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান সোমবার খুব ভোরে পৌঁছিয়েছিলেন কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেকে। ওই জেলারই আরও 9টি মাদ্রাসার প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকরাও ছিলেন তার সঙ্গে। রাত জেগে এসে খুবই ক্লান্ত ছিলেন সবাই, তাই অগ্রিম টাকা দিয়ে বুক করে রাখা গেস্ট হাউসের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাইছিলেন। রাস্তায় বেরিয়ে জলখাবার খেয়ে ঘরে ফিরে কাজ করছিলেন তারা। সেই সময় গেস্ট হাউসের এক কর্মী গিয়ে তাদের বলেন যে ওই ঘরের থেকেও ভালো আরেকটি গেস্ট হাউসে তাদের থাকার বন্দোবস্ত করে দেওয়া হবে। তারা সেই গেস্ট হাউসে গেলে সেখানে তাদের থাকতে দেওয়া হয়নি। পরে একটি গেস্ট হাউসের মালিক টেলিফোনে তাদের বলেছেন যে এলাকার মানুষ নাকি চাইছেন না যে ওখানে মুসলমানরা থাকুন, তাই তাদের বার করে দেওয়া হয়েছে। মাহবুবুর রহমান বিবিসি বাংলাকে জানাচ্ছিলেন, ঘন্টা খানিক বসে রাখলেন, আমাদেরকে ডাকছেন না, রুম দিচ্ছেন না, টায়ার্ড হয়ে আছেন না সব, একটু ঘুম চলে এসেছে। আমরা বিরক্ত হয়ে গেলেন। বলছে একজন আছেন এখানে, ওখানে গিয়ে ফিস করে বলছেন যে মাস্টারমশাই আপনাদের এখানে থাকা হবে না, তো ভালো বৃষ্টি, বেরোতে পারছিলাম না। তো বলছেন যে ম্যানেজারকে ফোন করেছিলাম, তো ম্যানেজার বলছেন যে আমাদের মাস্টারমশাইরা দল বেঁধে বেরিয়েছেন করতে। ওই মুহূর্তে আশেপাশে লোকজন তো মন্তব্য করেছেন মুসলিম আছে, মানে আমাদের গ্রুপের মধ্যে 4 জনের দাঁড়ি ছিল আর কি। এটা কিন্তু খুবই দুঃখ দিয়েছে আমাদেরকে এই ব্যাপারটা। বললাম যে সত্যি তো ওই প্ল্যান করে তো আমাদেরকে সরাচ্ছে, তাহলে এইভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নাই। আর এই শিক্ষকরা সকলেই একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তিমঞ্চ নামের ওই সংগঠনটির সাধারণ সম্পাদক মইদুল ইসলামের মাধ্যমেই ওই শিক্ষকরা ঘর বুকিং করেছিলেন। শিক্ষকদের হেনস্থার খবর পেয়ে তিনি যখন যোগাযোগ করেন গেস্ট হাউসে, তাকেই জানানো হয় যে এলাকার মানুষদের আপত্তিতেই থাকতে দেওয়া হয়নি মিস্টার রহমানদের। মইদুল ইসলাম বলছিলেন, ম্যানেজার আমাকে বললেন তাদের নির্দিষ্ট পোশাক ছিল, যেহেতু তারা মাদ্রাসা শিক্ষক, মাথায় টুপি, দাড়ি এবং পাজামা পাঞ্জাবি ছিল, ফলে এলাকার মানুষ একটু আমাদের উপর চাপ তৈরি করছে, এখানে কোনো মতে রাখা যাবে না। বাংলায় এই জিনিস ছিল না। আমরা মোড়া এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান ছাত্রছাত্রীদের পড়াই। আমাদের স্কুলের মাদ্রাসা হলেও তারা 60% হিন্দু এবং স্টাফরা অনেকে হিন্দু। সেই জায়গা থেকে এরকম ঘটনা আমাদেরকে যথেষ্ট উদ্বেগ রেখেছে। কলকাতায় সাধারণভাবে হোটেল গেস্ট হাউসে ধর্মীয় পরিচিতির কারণে থাকতে দেওয়া হচ্ছে না, এমনটা ঘটে না সচরাচর। যদিও বেশ কয়েকজন বলছেন যে বাংলাদেশ থেকে কলকাতার হোটেলে থাকতে গিয়ে তারা বাধা পেয়েছেন শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। কিন্তু বিধাননগর বা সল্টলেকে মূলত শিক্ষিত সম্পন্ন মানুষ বসবাস করেন। সেরকম একটা এলাকায় মানুষ দাড়ি টুপি পরা মুসলমানরা কেন এলাকায় ঘোরাঘুরি করছে এবং তারা যাতে থাকতে না পারেন এরকম কাজ কেন করলেন? অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও লেখিকা মিরাতুন নাহার বলছিলেন, সম্পন্ন মানুষদের মধ্যেই আসলে সাম্প্রদায়িক মনোভাব বেশি দেখা যায়। তথাকথিত সম্পন্ন শিক্ষিত মানুষটাই বেশি মাত্রায় সাম্প্রদায়িক হয়। সাধারণ মানুষের মধ্যে আপনি সাম্প্রদায়িক মন পাবেন না। সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা উঠকে দেওয়া যায়। এই প্রচেষ্টাটা তো ইদানিংকালে খুব স্পষ্ট হয়েছে। বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারের যে দল এখন আছে তারা একটা বিষয়ে খুব মনোযোগ দিয়েছে। মানুষ বিপন্ন, রোজগার নেই, খাবার নেই, চিকিৎসা নেই, এই সমস্ত কিছু থেকে মনটাকে ছড়িয়ে নিয়ে গেছে। তার বদলে এরা নতুন ভাবনা মানুষের মনে চালিয়ে দিচ্ছে। দেশটাকে হিন্দু দেশ করে গড়ে তুলতে হবে, এই ভাবনাটা মানুষের মনে তৈরি করছে। মইদুল ইসলাম একটি অভিযোগপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে। ওই চিঠি পেয়েই দুটি গেস্ট হাউসের মোট 5 জন কর্মীকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার মধ্যে 3 জনকে আজ সকালে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। 2 দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে কোর্ট। পুলিশ সূত্রগুলো বলছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে।
ভারতের শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতা এবং মোদী সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে একজন অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ আনার পর বিষয়টিকে কেন্দ্র করে বলিউড কার্যত দুভাগ হয়ে গেছে। পায়েল ঘোষ নামে ওই মডেল এবং অভিনেত্রীর অভিযোগ সামনে আসার পর অনুরাগ কাশ্যপের ছবির নায়িকারা অনেকেই পরিচালকের সমর্থনে এগিয়ে এসেছেন। অনুরাগের প্রাক্তন দুজন স্ত্রীও তার পুরনো স্বামীর পাশে এসে দাঁড়িয়েছেন। অন্যদিকে অনুরাগ কাশ্যপের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন যারা সেই শিবিরের নেতৃত্ব দিচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং ভারতের জাতীয় মহিলা কমিশন। পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন যে দেশের সাম্প্রতিক রাজনীতি যেভাবে বলিউডে ঢুকে পড়ছে, অনুরাগ কাশ্যপকে নিয়ে এই বিতর্ক হয়তো তারই পরিণতি। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। ব্ল্যাক ফ্রাইডে, দেভডি বা গ্যাংস অব ওয়াসেপুরের মতো বহু সমাদৃত ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ ইদানিংকালে বারবার শিরোনামে এসেছেন নরেন্দ্র মোদী সরকারের নানা নীতির সমালোচনা করে। প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত ডিগ্রি কিংবা তার ও তার বাবার বার্থ সার্টিফিকেট দেখতে চেয়েও বিজেপি সমর্থকদের আক্রমণের মুখে পড়েছেন তিনি। তবে এই মুহূর্তে তিনি আলোচনার কেন্দ্রে পায়েল ঘোষ নামে এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে যৌন নির্যাতনের অভিযোগ আনার পর। I went to meet him and the next day when he took me to the other room, he just opened his zip and tried to force his... সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মিস ঘোষ বলেন, 2014-15 সাল নাগাদ একটি রোল নিয়ে কথা বলতে গেলে নিজের ঘরে ডেকে নিয়ে প্যান্টের জিপ খুলে অনুরাগ কাশ্যপ তার ওপর জোর জবরদস্তি করেন। বেশ কিছু নায়িকার নাম করে নাকি এমনও বলেন, ফোন করলেই তারা এসে পরিচালককে তৃপ্ত করে যান। And whenever I call them, they just come running and that's what he told me and he expected me to do the same. কিন্তু প্রায় 5-6 বছর আগের এই ঘটনা নিয়ে তিনি এতদিন বাদে মুখ খুললেন কেন? I wanted to say many times, but everybody told me that don't say, they are very, very scary people. They may do acid attack on you. পায়েল ঘোষ বলছেন, বহুবার এটা নিয়ে কথা বলতে চাইলেও আমার পরিচিতরা সতর্ক করে দিয়েছিলেন ওরা সাংঘাতিক লোকজন, আমার ওপর অ্যাসিড হামলা করতে পারে বা এমনকি তুলেও নিয়ে যেতে পারে। অন্য অনেককেও ওরা আগে বিপদে ফেলেছে, তাই আমাকেও চুপ থাকতে বলা হয়েছিল। So don't talk about it. প্রধানমন্ত্রীর দপ্তরকেও এই অভিযোগ ট্যাগ করেন তিনি। আর এটা সামনে আসার পরই বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত, যিনি সম্প্রতি নানা ইস্যুতে ইন্ডাস্ট্রির দিকপালদের এক হাত নিচ্ছেন ও আরএসএসের প্রিয়পাত্র হয়ে উঠেছেন, তিনি অনুরাগ কাশ্যপের গ্রেপ্তারের দাবি তোলেন। কঙ্গনা লেখেন, বলিউড আসলে অনুরাগের মতো এরকম যৌন শিকারিতে ভর্তি। অভিনেত্রী ও বিজেপি এমপি রূপা গাঙ্গুলিও টুইটারে সমর্থন জানান পায়েলকে। জাতীয় মহিলা কমিশনও স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিতে এগিয়ে আসে। ये एक चौंकाने वाली बात है और मैंने उनको ट्वीट बैक किया था कि अगर आप कंप्लेंट करना चाहें तो आप डिटेल कंप्लेंट। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেন, পায়েল ঘোষকে পাল্টা টুইট করে তিনি জানিয়েছেন, এই চাঞ্চল্যকর অভিযোগ আনুষ্ঠানিকভাবে পেশ করা হলে কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে ও পুলিশকেও ব্যবস্থা নিতে বলবে। আদালতে এই মামলা গড়ালেও কমিশন যে অভিনেত্রীর পাশে আছে সে কথাও স্পষ্ট করে দেন তিনি। पायल घोष कहना चाहूंगी कि राष्ट्र महिला आयोग उनके साथ खड़ा है। তবে বলিউডে অনুরাগ কাশ্যপের সমর্থনেও এগিয়ে এসেছেন মাহি গিল, হুমা কুরেশি, সায়ামি খেরের মতো তাঁর বহু নায়িকা, আর রিচা চাড্ডার আইনজীবী তো পায়েল ঘোষকে আইনি নোটিশও পাঠিয়েছেন। পরিচালকের দুজন প্রাক্তন স্ত্রী কালকি কেকলা ও আরতি বাজাজও বিবৃতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁরা এই অভিযোগের ছিটেফোঁটাও বিশ্বাস করেন না। মুম্বাইয়ের সাংবাদিক ও বলিউড ওয়াচার লিজা রে বিবিসিকে বলছিলেন, অনুরাগ কাশ্যপ পলিটিক্যালি অত্যন্ত একজন সচেতন মানুষ এবং সেটারই তাকে দাম দিতে হচ্ছে বা সেটারই মূল্য তাকে দিতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিন অবধি তার সঙ্গে টিমে যারা কাজ করেছেন এই ধরনের অভিযোগ কিন্তু এর আগে দেখা যায়নি, কিন্তু সম্প্রতি যেটা আমরা দেখছি যে এখন বলিউডের ধরে একটা কিন্তু ওয়েভ চলছে। এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু অভিনেত্রী যারা হয়তো সেভাবে বলিউডে তাদের মার্ক করতে পারেনি, তারা এই সময়টার সুযোগ নিচ্ছেন। আমার নিজস্ব জায়গা থেকে কিছুটা হয়তো সেটার সঙ্গে আমি সহমত, কারণ সেই সময় দাঁড়িয়ে তিনি কেন অভিযোগ করেনি আজকে পায়েল ঘোষের যে অভিযোগ নিয়ে এসছেন, শুধু মৃত্যুর সময় বলে না, তারপরেও উঠতে পারতেন। অনুরাগ কাশ্যপের আইনজীবীও দীর্ঘ বিবৃতিতে জানিয়েছেন তাঁর মক্কেল এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে কতটা ব্যথিত। কিন্তু বলিউডের এই পরিচালক যেভাবে সাম্প্রতিককালে রাজনীতিতে জড়িয়েছেন, তাতে এসব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া তার জন্য খুব সহজ হবে না বলেই পর্যবেক্ষকদের অনেকের ধারণা। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। বাংলাদেশে আজ ফেসবুকে কি বিষয় নিয়ে বেশি করে চর্চা হচ্ছে শুনুন ফয়সল তিতুমির এবং শাহনাজ পারভিনের কাছে।
ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে কিন্তু এখনো নুরুল হক নূর। সেই সাথে আরও যেসব বিষয় ট্রেন্ড করছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি শাহনাজ পারভিন। তিতুমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ছাত্রনেতা নূরের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের এবং তাকে আটকের খবর ঘিরে সরগরম ছিল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। এরপর রাতে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তারপর আজ কিন্তু দিনভর নানা কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরই মধ্যে নতুন আরও একটি মামলা হয়েছে নূরের বিরুদ্ধে। এই বিষয়ে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন এসবের কোনো ভিত্তি নেই এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই খবরের নিচে এমডি ফরিদুল ইসলামের মন্তব্য, মামলা সহজ উপায় প্রতিবাদের কণ্ঠ থামানোর জন্য। এটা যুগে যুগে হয়ে আসছে। জাকির আল ফারুকি তিনি লিখেছেন, যেভাবে তাকে টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে নুরুলকে বড় নেতা বানানোর টার্গেট নিয়েই তার শত্রুরা মাঠে নেমেছে। বলতে গেলে এটা তার ভাগ্য। আর কাউসার আহমদ জাবুল বলছেন, একটা ক্ষমতাসীন দল কতটা অসহায় হলে একটা ছাত্রের সাথে আদর্শিক মোকাবেলায় পেরে উঠতে না পেরে মিথ্যা মামলার আশ্রয় নেয়। আমি সত্যিই অবাক। অন্যদিকে আজ কিন্তু এ বিষয়ে শাহনাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আলোচনায় জন্ম দিয়েছে। তিনি বলেন, নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে, মামলার তদন্ত করছে পুলিশ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্যের খবরের নিচেও কিন্তু অনেক মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সকালে ঢাকার কারওয়ান বাজারে টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভের নানা ছবি ও ভিডিও শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বিমান টিকিটের অভাবে বাংলাদেশে আটকা পড়ে আছেন। অনেকের রিটার্ন টিকিট কাটা রয়েছে কিন্তু যেতে পারছেন না, কারণ সেই রিটার্ন টিকিটগুলো রিকনফার্ম করার মতো যথেষ্ট টিকিট নেই। ঠিক তাই, বিশেষ করে বাংলাদেশ বিমানের সৌদি আরবগামী সমস্ত ফ্লাইট বন্ধ থাকার কারণেই মূলত এই সংকটটা তৈরি হয়েছে। আর শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স চালু থাকায় টিকিটের জন্য হাহাকার। ওমর বিন শামীম লিখেছেন, অনেকের আকামা ভিসার মেয়াদ শেষ, একটি লোকের সার্ভিস বেনিফিট 20,000 রিয়াল হতে আরও বেশি পাবে। যদি তারা না যেতে পারে তাদের অবস্থা কি হবে? সাইদ হোসেন সেন্টু তিনি লিখেছেন, আমরা যদি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকি তাহলে বিক্ষোভ করতে হবে কেন? সাইফুল ইসলাম লিখেছেন, আমিও একজন প্রবাসী, আমারও 1 মাসের উপরে হবে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বিমান বাংলাদেশের টিকিট কেনা আছে, কিন্তু এখন আমি যেতে পারবো কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় আছি, কি করব। আর মোহাম্মদ ইসমাইল আক্ষেপ করে লিখেছেন, প্রবাসীদের দুঃখের কথা শোনার মতো কেউ নেই দেশে। এদিকে শাহনাজ, কুকুর বিষয়ে বিতর্ক কিন্তু এখনো চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঢাকা সিটি কর্পোরেশন বেওয়ারিশ কুকুর অপসারণের যে কাজ শুরু করেছে সেটার পক্ষে বিপক্ষে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ফেসবুকে আসিফ এন্তাজ রবি নামের একজন এটাকে সমর্থন করে লিখেছেন যে দেশে প্রতি বছর কুকুরের কামড়ে আহত হয় 3 লাখেরও অধিক মানুষ, আর সরকারি টাকায় জনগণের হক আগে, কুকুর বহু পরে। তার এই পোস্টের নিচে 2000-এর উপরে কমেন্ট পড়েছে। যেমন তার একটা পড়ছি, সোহেল রহমান লিখেছেন, এরকম স্ট্যাটিস্টিক্স দেখলে দেখবেন প্রতি বছর কত বেশি অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মরে। তাহলে কি দেশের সব গাড়ি নিধন করা হবে? মহিউদ্দিন আহমেদ সৈকত বলছেন, গত 40 বছরে দুর্নীতি বেড়েছে কয়েক গুণ, সেটা কমাতে পারলাম না, সেখানে কয়েকটি কুকুর বাড়লে ক্ষতি কি? আজকের এই আপডেট শেষ করবো একটা ভিন্ন ধরনের খবর জানিয়ে। সেটি হলো, স্ত্রীর মাধ্যমে দৈব নির্দেশ পেয়ে হাতি কিনে আনলেন কৃষক স্বামী। কয়েক মাস আগে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা তুলসী রানী একটা হাতি কিনে পালন করার জন্য দৈব নির্দেশ পান। সেই তথ্য তিনি জানান তার স্বামীকে, আর তার স্বামী সেটা শুনে জমি, গরু, বাড়ির গাছ বিক্রি করে আর কিছু জমি বন্ধক রেখে 16.5 লাখ টাকা খরচ করে হাতি কিনে নিয়ে এসেছেন। তিতুমির, এর আগে স্ত্রীর কাছ থেকে এরকম দৈব নির্দেশ পেয়ে তিনি ঘোড়া, রাজহাঁস, ছাগল, খরগোশ কিনে দিয়েছিলেন। যদিও এসব প্রাণী কেনার পর থেকে শুধুমাত্র বাড়িতেই থাকে এবং এগুলোর লালন পালনে এখন তাকে খানিকটা হিমশিমি খেতে হচ্ছে। এরকম ঘটনা কিন্তু শাহনাজ সচরাচর দেখা যায় না, সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এটা সাড়া ফেলেছে বলতে হবে। যদিও সঞ্জিত দাস একটা মন্তব্য করেছেন, লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সৈয়দ রিয়াদ তিনি লিখেছেন, দৈব নির্দেশে কবে যে আবার রয়্যাল বেঙ্গল টাইগার আনতে বলে। খানিকটা মজা করেই তিনি লিখেছেন। আর খায়রুজ্জামান বলছেন, পরমেশ্বর বড্ড বেরসিক, ওদের একটা ভালো ঘর নেই, হাতি নাচে একটা সুন্দর ঘর চাইতে পারতো, তাহলে ভালোভাবে বসবাস করতে পারতো, পাশাপাশি পূজাও করতে পারতো। তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির। এখনকার প্রধান খবর, বাংলাদেশে এক গবেষণা বলছে খেলাপি ব্যাংক ঋণের পরিমাণ এখন কমপক্ষে 3 লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে 10 জন মাদ্রাসা শিক্ষক অভিযোগ করেছেন, শুধু মুসলিম বলে সল্টলেকের 2টি গেস্ট হাউস তাদের বুকিং বাতিল করে বের করে দিয়েছে।
আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at BBC.